হ্যালো বন্ধুরা, আমি রাকেশ আর তোমরা রয়েছে আমার সঙ্গে টিউটোরিয়াল দিগন্তে। আজকে আমরা যে বিষয়টা বা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব তা আগত বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা আজকে হর্ষঙ্ক বংশ সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা বলিনি, যারা আমার চ্যানেলে নতুন হচ্ছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তাহলে চলো জেনে নেওয়া যাক হর্ষঙ্ক রাজবংশ সম্পর্কে। ভারতবর্ষের ইতিহাসে রাজবংশের কথা উঠলেই প্রথম যে রাজবংশটার কথা ওঠে তা হলো হর্ষঙ্ক রাজবংশ। এটাকেই প্রাচীন ভারতের প্রথম রাজবংশ হিসেবে ধরে নেওয়া হয়। কেন এটাকে ভারতবর্ষের প্রথম রাজবংশ ধরে নেওয়া হয়? তাহলে কি এর আগে কোনো রাজবংশ ছিল না? না, অবশ্যই ছিল, কিন্তু সেই সমস্ত রাজবংশগুলো সম্পর্কে আমরা বিশেষ কিছু জানতে পারি না। অর্থাৎ যে সমস্ত নথিপত্রগুলো আমরা পেয়েছি, ঐতিহাসিকদের মতে সেই সমস্ত নথিপত্রগুলো বিশ্বাসযোগ্য নয়। আর এই কারণেই আমরা সেই সব রাজবংশগুলোকে নিয়ে ইতিহাসে খুব বেশি আলোচনা করি না। কিন্তু হর্ষঙ্ক রাজবংশ থেকে আমরা একটা সুস্পষ্ট ইতিহাস জানতে পারি। অর্থাৎ এখান থেকে আমরা বেশ কিছু এমন নথিপত্র পেয়েছি যেগুলো ঐতিহাসিকরা বিশ্বাসযোগ্য বলে মনে করেছেন। এই কারণে এই রাজবংশটাই ভারতবর্ষের অর্থাৎ প্রাচীন ভারতবর্ষের প্রথম রাজবংশ হিসেবে খ্যাত। এই হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা কে করেছিল? হর্ষঙ্ক বংশ প্রতিষ্ঠা করেছিল বিম্বিসার। কত খ্রিস্টপূর্বাব্দে? এটা 544 খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসার হর্ষঙ্ক রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। বিম্বিসারের পিতার নাম কি ছিল? বিম্বিসারের পিতার নাম ছিল ভট্টিয়া বা মহাপদুম বা মহাপদ্ম, এবং তার মাতার নাম ছিল বিম্ব। তাহলে এই মহাপদুম এবং বিম্বের পুত্র ছিল হচ্ছে বিম্বিসার, যিনি 544 খ্রিস্টপূর্বাব্দে এই রাজবংশের প্রতিষ্ঠা করে। কোথায় প্রতিষ্ঠা করে? দক্ষিণ বিহারের পাটনা এবং গয়া এই দুটি জেলাকে নিয়ে তিনি হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠা করেন, অর্থাৎ মগধের প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই মগধ, যা ষোড়শ মহাজন পদের একটা বিখ্যাত বা বলতে পারো যে সবচেয়ে অন্যতম একটি ষোড়শ মহাজন পদের মধ্যে সবচেয়ে অন্যতম একটা মহাজন পদ হিসেবে গড়ে উঠেছিল। সেই সময় যে সমস্ত ষোড়শ মহাজন পদের যে সমস্ত মহাজন পদগুলো খুবই শক্তিশালী ছিল, তার মধ্যে ছিল হচ্ছে অবন্তী, কৌশল, বৎস এবং মগধ। মগধকে শক্তিশালী করেছিল বিম্বিসার। তা বিম্বিসার কিভাবে এই মগধকে শক্তিশালী করে তুলেছিল এবং ষোড়শ মহাজন পদের মধ্যে সবচেয়ে অন্যতম মহাজন পদে গড়ে তুলেছিল? তিনি এক্ষেত্রে দুটো পন্থা অবলম্বন করেছিলেন। একটা হচ্ছে বৈবাহিক সূত্রে বিভিন্ন মহাজন পদগুলোর সাথে সম্পর্ক স্থাপন করে নিজের মহাজন পদটাকে সুরক্ষিত করেছিল, এবং তা না হলে তিনি ডিরেক্ট আক্রমণ করতেন এবং করে সেটা যুদ্ধ করে জয় করার চেষ্টা করতেন। তিনি প্রথমেই বৈবাহিক সূত্রে কাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিলেন? যেরকম কৌশল, অর্থাৎ কৌশলের যিনি রাজা ছিলেন প্রথমে মহাকৌশল রাজ, তার কন্যা কৌশল দেবীকে তিনি বিবাহ করেন। কৌশল দেবীর ভ্রাতা ছিলেন প্রসেনজিৎ, যিনি পরবর্তীকালে এই কৌশলের রাজা হয়েছিলেন। বলা যায় যে বিম্বিসারের সময় হচ্ছে প্রসেনজিৎ ছিলেন কৌশলের রাজা, এবং তিনি কি করেছিলেন? লিচ্ছবি প্রধান চেতকের পুত্রী চেলেন্নাকে বিবাহ করেছিলেন। ওদিকে বর্তমান সেন্ট্রাল পাঞ্জাবের ওখানে মদ্য নামক একটি স্থানের এক রাজকুমারী ছিলেন খেমা, তিনি খেমাকে বিবাহ করেছিলেন। তিনি এইভাবে মহাজন পদগুলোর সাথে সম্পর্ক স্থাপন, বৈবাহিক সূত্রে সম্পর্ক স্থাপন করে নিজের মগধকে একটু সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন। এবং আর কি করেছিলেন? তিনি হচ্ছে যুদ্ধ, যাদের সাথে তিনি এইরকম বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারছিলেন না, তাদের সাথে তিনি সরাসরি যুদ্ধে চলে যাচ্ছিলেন এবং যুদ্ধ করে সেগুলোকে জয় করার চেষ্টা করছিলেন। যেমন এই অঙ্গ ছিল মগধের
পূর্ব দিকে, এবং অঙ্গর যে রাজধানী চম্পা, এই চম্পা ছিল একটা বিখ্যাত বন্দর। মগধকে ব্যবসা বাণিজ্য করার জন্য এই চম্পাকে ব্যবহার করতে হতো, তাই এই চম্পা ছিল মগধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা তিনি অঙ্গের যে রাজা ছিলেন ব্রহ্মদত্ত, তিনি ব্রহ্মদত্তকে পরাজিত করে তিনি চম্পা এবং সম্পূর্ণ অঙ্গ দখল করেন। তিনি বৈশালীর সাথেও যুদ্ধ করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি বৈশালী দখল করতে পারেননি। এরপরে কি করেন অবন্তী। তা অবন্তী সেই সময় মহাজন পদগুলোর মধ্যে খুবই অন্যতম একটি মহাজন পদ। তা অবন্তী রাজা ছিলেন সেই সময় চন্দ্রপ্রদত্ত। তিনি চন্দ্রপ্রদত্তকে এমনি যুদ্ধে হারাতে পারবেন না, এটা উনি যখন জানতে পারেন তিনি অপেক্ষা করছিলেন একটা সুযোগের। এবং এক সময় চন্দ্রপ্রদত্ত অসুস্থ হয়ে পড়ায় বিম্বিসার কি করেছিলেন, বিম্বিসারের যে রাজবৈদ্য ছিল সেই রাজবৈদ্য জীবককে অবন্তীতে পাঠায় এবং এই চন্দ্রপ্রদত্ত অর্থাৎ সেখানকার রাজা চন্দ্রপ্রদত্তের কাজে নিয়োগ করেন। এতে অবন্তীর সাথে মগধের একটা সুসম্পর্ক গড়ে ওঠে। বিম্বিসার কোন ধর্মে দীক্ষিত ছিলেন? বিম্বিসার সরাসরি গৌতম বুদ্ধের কাছ থেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ গৌতম বুদ্ধ ছিল বিম্বিসারের গুরুদেব। অর্থাৎ গৌতম বুদ্ধ বিম্বিসারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেছিলেন। এই যে গৌতম বুদ্ধের একজন বৈমাত্রিক ভাই ছিল যার নাম দেবদত্ত। এই দেবদত্ত গৌতম বুদ্ধকে সহ্য করতে পারতেন না, এবং পরবর্তীকালে দেখা গেছে যে বিম্বিসারকে মারার পেছনে এই দেবদত্তের একটা বিশাল বড় ভূমিকা ছিল। তাহলে এই জায়গাটা একটু দেখে নিই আমরা যে কি বিষয়টা। যখন অজাতশত্রু বড় হয় এবং অজাতশত্রুকে বিম্বিসার অঙ্গ যে রাজ্যটা অঙ্গরাজ্যে তিনি পাঠান রাজপুত্র ঘোষণা করে, অর্থাৎ রাজকুমার ঘোষণা করে সেখানে পাঠান এবং সেখানে তাকে রাজত্ব করতে দেন। কিন্তু দেবদত্ত যেহেতু গৌতম বুদ্ধকে সহ্য করতে পারতেন না, এই দেবদত্ত অজাতশত্রুকে অনেক রকমভাবে উস্কায় এবং তিনি অজাতশত্রুকে বলেন যে বিম্বিসারকে মেরে ফেলতে বা কারাদণ্ডে পাঠিয়ে দিতেন। অজাতশত্রু একসময় তাই করেছিল, দেবদত্তের কথা অনুযায়ী বিম্বিসারকে কারাদণ্ডে পাঠিয়ে দিয়েছিলেন এবং কারাদণ্ডে এই বিম্বিসার বিষ পান করে মারা যান। তাই বিম্বিসারের মৃত্যুর পেছনে যেহেতু অজাতশত্রু কারণ ছিলেন, এই অজাতশত্রু বিম্বিসারের মৃত্যুর পেছনে কারণ ছিলেন, এই কারণে অজাতশত্রুকে পিতৃহন্তা বলে ডাকা হয়। তাহলে আমরা এখান থেকে বেশ কয়েকটা জিনিস পরিষ্কার করে নিই যে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা কত সালে হয় এবং কে করেন। তাহলে হর্ষঙ্ক বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার, যিনি 544 খ্রিস্টপূর্বাব্দে দক্ষিণ বিহারে পাটনা এবং গয়া এই দুটো এলাকা নিয়ে মগধের প্রতিষ্ঠা করেন বা হর্ষঙ্ক বংশের সূত্রপাত ঘটান। তার গুরুদেব ছিলেন গৌতম বুদ্ধ, অর্থাৎ তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত ছিলেন। এই বিম্বিসার কিন্তু মহাবীর এবং গৌতম বুদ্ধ দুজনারই সমসাময়িক। মহাবীর বিম্বিসারের সম্পর্কে ভাই হতেন, অর্থাৎ লতিয়ে পাতিয়ে তিনি সম্পর্কে ভাই হতেন মহাবীর আর বিম্বিসার, অর্থাৎ সম্পর্কে দুই ভাই হতেন। কিন্তু তা সত্ত্বেও বিম্বিসার কিন্তু গৌতম বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক বা শ্রেণীয়। পুরাণে বিম্বিসারকে শ্রেণীয় বলে ডাকা হতো, এর পেছনেও একটা কারণ আছে। কারণ সেই সময় যদি দেখা যায়, অর্থাৎ সেই সমসাময়িক যদি দেখা যায়, তাহলে একমাত্র বিম্বিসারই হলো সেই রাজা যার স্ট্যান্ডিং আর্মি ছিল, অর্থাৎ একটা স্থায়ী সেনাবাহিনী ছিল, আর এই কারণে তাকে শ্রেণীয় বলে ডাকা হতো বা শ্রেণিক বলা হতো। তাহলে বিম্বিসারের মৃত্যুর পেছনে কে দায়ী ছিল? বিম্বিসারের মৃত্যুর পেছনে দায়ী ছিল অজাতশত্রু, আর এই কারণে অজাতশত্রুকে পিতৃহন্তা বলা হয়। বিম্বিসারের যে রাজবৈদ্য ছিল অর্থাৎ চিকিৎসক ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল জীবক। এই জীবককে তিনি অবন্তীর রাজা শুশ্রূষার জন্য পাঠিয়েছিলেন, এবং যখন বিম্বিসার গৌতম বুদ্ধের কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তখন গৌতম বুদ্ধের চিকিৎসার ক্ষেত্রেও তিনি কিন্তু এই জীবককে নিয়োগ করেছিলেন বিম্বিসার। যাই হোক, অর্থাৎ 492 খ্রিস্টপূর্বাব্দে যখন বিম্বিসারকে কারাদণ্ডে পাঠায় অজাতশত্রু, তখন
বিম্বিসারের বদলে অজাতশত্রু সিংহাসনে বসেন। এখানে বলিনি বিম্বিসার যখন কৌশল রাজের পুত্রী কৌশলা দেবীকে বিবাহ করেছিলেন তখন তিনি যৌতুক হিসাবে কাশী এই মহাজনপদটা পেয়েছিলেন। কিন্তু যেহেতু অজাতশত্রু বিম্বিসারকে মেরেছিলেন আর কি মারার পেছনে ছিলেন, সেই সময় প্রসেনজিৎ আবার কাশী দখল করে নেয়। অর্থাৎ কৌশল রাজের যিনি পুত্র ছিলেন প্রসেনজিৎ, তিনি আবার কাশী দখল করে নেন। তাই কাশী দখল করে নেওয়াতে অজাতশত্রু আবার কাশী আক্রমণ করেন এবং প্রসেনজিৎকে পরাজিত করে কাশী দখল করেন এবং প্রসেনজিতের মেয়ের সঙ্গে অজাতশত্রু বিয়ে করেন। এখানে একটু বলে নিই যে প্রসেনজিৎ ছিল কৌশল দেবীর ভাই, আর অজাতশত্রু ছিল বিম্বিসার এবং চেলেন্না এদের পুত্র। বিম্বিসার এবং চেলেন্নার পুত্র ছিল অজাতশত্রু, তিনি কিন্তু কৌশল দেবীর পুত্র ছিলেন না। আচ্ছা, তাহলে অজাতশত্রু কাশী এভাবে দখল করে এবং তিনি সেই সময় যে বৈশালী বিম্বিসার দখল করতে পারেননি সেই বৈশালীতে তিনি আক্রমণ করেন এবং প্রায় 16 বছর ধরে সেই বৈশালীর সাথে তিনি যুদ্ধ করেন এবং বৈশালী তিনি দখল করেন। এবং এই বৈশালী দখল করার সময় তিনি বেশ কিছু উন্নত মানের অস্ত্র ব্যবহার করেছিলেন। এর মধ্যে ছিল মহাশিলা কণ্টক এবং রথমূষল। এই রথমূষল এবং মহাশিলা কণ্টক এই দুটো অস্ত্র কিন্তু সেই সময় বিভিন্ন যুদ্ধের সময় তার উপর একটা নিষেধাজ্ঞা ছিল, অর্থাৎ এই অস্ত্রগুলো সেই সময় কিন্তু প্রয়োগের কোনো রকমভাবে রীতি ছিল না। তাই এটা শুরু করে অজাতশত্রু। অজাতশত্রুকে কুনিক বলে ডাকা হয়। এই অজাতশত্রু সময় রাজগৃহ ছিল মগধের এই সময়কার রাজধানী, অর্থাৎ বিম্বিসার যে রাজগৃহ প্রতিষ্ঠা করেছিলেন। এই রাজগৃহ অজাতশত্রু গৌতম বুদ্ধের মৃত্যুর পর তিনি সম্মেলন করেছিলেন, বৌদ্ধ সম্মেলন, অর্থাৎ প্রথম বৌদ্ধ সম্মেলন এই রাজগৃহেই হয়েছিল, আর সেটা অজাতশত্রু করেছিলেন। অর্থাৎ মহাকাশ্যপ ঋষির সভাপতিত্বে তিনি রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত করে। আর এখানে গৌতম বুদ্ধের যে সমস্ত বাণীগুলো ছিল সেই বাণীগুলোকে 3টি ভাগে ভাগ করে ত্রিপিটক তিনি রচনা করান। আর এই ত্রিপিটক বলতে সূত্রপিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক, এই 3টি পিটক কিন্তু এই প্রথম সম্মেলন থেকেই উঠে আসে বা রচিত হয়। অজাতশত্রুকেও তার পুত্র উদয়ন বা উদয়ভদ্র কিন্তু হত্যা করে। উদয়ভদ্র অজাতশত্রুকে হত্যা করে এবং তিনি পাটালিপুত্র রাজধানী স্থানান্তর করে নিয়ে যায়, অর্থাৎ রাজগৃহ থেকে পাটালিপুত্রে রাজধানী স্থানান্তর করে নিয়ে যায়। তাই পাটালিপুত্রের যদি প্রতিষ্ঠাতা ধরা হয় তাহলে উদয়নকে বা উদয়ভদ্রকে কিন্তু ধরা হবে। উদয়ের রাজকবি ছিল বা ওনার যে রাজসভা ছিল সেই রাজসভায় যে রাজকবি ছিলেন তার নাম ভাস। আর এই ভাস সেই সময় স্বপ্ন, বাসবদত্তা এবং প্রতিমা এই দুটো গ্রন্থ রচনা করেছিলেন। উদয়ের পর উদয়ের পুত্র অনুরুদ্ধ এবং তারপরে মুন্ড এবং তারপরে নাগদশক পরপর সিংহাসনে বসেছিলেন। এই বংশের শেষ রাজা যাকে ধরা হয় তিনি হলেন নাগদশক। কিন্তু এরা সবই ছিল খুবই অযোগ্য রাজা। আর এই নাগদশকের যিনি প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ শিশুনাগ, এই শিশুনাগ নাগদশককে হত্যা করে শিশুনাগ রাজবংশের প্রতিষ্ঠা ঘটিয়েছিলেন। তা এই হলো অসংখ্য রাজবংশের ইতিহাস। আমরা এইভাবেই বিভিন্ন রাজবংশটাকে এইভাবেই আলোচনা করব এবং তোমাদেরকে বোঝাতে থাকবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই আমার সঙ্গে তোমরা থেকো। এইভাবেই আমি বিভিন্ন রাজবংশগুলোকে এবং অন্যান্য সাবজেক্টগুলোকে বা অন্যান্য বিষয়গুলোকে আমি এভাবেই বোঝাতে থাকবো। আজকে এখানে, তাহলে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।